জয়গুরু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও করার জন্য আসছি। আজকে আমার মনটা ভীষণ খারাপ। সেই মন খারাপ নিয়ে আজকে আপনাদের সামনে আমি ভিডিও করার জন্য আসছি। অর্থাৎ মনের কষ্টগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আসছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। কেন মনটা খারাপ, কিসের জন্য হঠাৎ করে আজকে সকালবেলা আমার মনটা খারাপ হয়ে গেছে, আজকে সেই জিনিসটি আপনাদের মধ্যে আমি শেয়ার করতে আসছি। আমি বাইরে থেকে খুব কঠিন একজন মানুষ। আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, বিশেষ করে মানসিক সমস্যার যে ভিডিওগুলো করি সেই ভিডিওতে আমি খুব রেগে কথা বলি, খুব কর্কশ ভাষায় কথা বলি। এরও অবশ্যই একটা কারণ আছে। হয়তো অনেকেই ভাবতে পারেন ওনার মধ্যে মনে হয় কোনো রসকস নেই, অর্থাৎ উনি রসবোধহীন একজন মানুষ। আমার মধ্যেও কিন্তু রস আছে, আমার ভেতরেও আবেগ আছে, অনুভূতি আছে, আমিও ভালোবাসতে জানি। কিন্তু সব জায়গায় আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে সব কিছু হয় না। আমি যে মানসিক রোগের চিকিৎসা করি বা কাউন্সিলিং যাদের করাই, তাদের সাথে যদি আমি আবেগ দেখাই, ভালোবাসা দেখাই, আন্তরিকতা দেখাই, তাহলে তাদের সুস্থ করা যাবে না। কেননা আমি যাদের কাউন্সিলিং করাই তারা হলো জেগে ঘুমায়। অর্থাৎ যারা মৃত্যু ভয় রোগী, যারা ভয়ের রোগী, যারা দুশ্চিন্তার রোগী, যারা সমকামিতার রোগী, যারা হস্তমৈথুন বা মাস্টারবেশনের রোগী, তারা হলো জেগে ঘুমায়, তাদের জাগানো যায় না। যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো খুব কষ্ট হয়, তাদেরকে ভালোবাসা দিয়ে কখনো জাগানো যাবে না, তাদেরকে গুতা দিয়ে জাগাতে হবে, কথার গুতা। তাদেরকে কথা দিয়ে এমনভাবে পানিশমেন্ট করতে হবে তারা যেন জেগে ওঠে, তাদের ভেতরটা যেন জেগে ওঠে। সেই জন্য কাউন্সিলিংয়ের সময় আমার খুব কঠিন হতে হয়। ভালোবাসা দিয়ে কখনো এই রোগীদের চিকিৎসা করা যায় না। এই রোগীদের ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে চিকিৎসা করলে এই রোগীদের কখনোই এই পথ থেকে বের করা যাবে না, অর্থাৎ এদেরকে কখনোই সুস্থ করা যাবে না। আবার কোন মানসিক রোগীকে ভালোবাসা, আবেগ দিতে হয়? যারা একেবারে উন্মাদ হয়ে গেছে, যারা ল্যাংটো হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাদেরকে ভালোবাসা দিতে হয়। কেননা তারা কঠিন কথা বুঝতে পারে না, সেই জন্য তাদের ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে তাদেরকে সুস্থ করতে হয়। কিন্তু আমি যাদের চিকিৎসা করাই তারা তো জেগে ঘুমায়। আমি যাদের চিকিৎসা করাই বা যে মানসিক রোগীদের আমি চিকিৎসা করাই তারা তো সব কিছু বোঝে। একজন আইবিএস এর রোগী, একজন সমকামী রোগী, একজন হস্তমৈথুনের রোগী, একজন দুশ্চিন্তা করে, একজন মনের মধ্যে অযথা ভয় পায়, এরা তো সব কিছু বুঝে। এরা সব কিছু বুঝে শুনে এই কাজগুলো করে, এরকম চিন্তাগুলো করে। সেই জন্য যারা বুঝে তাদেরকে কঠিনভাবে পানিশমেন্ট করতে হয় তাদেরকে সুস্থ করার জন্য। সেই জন্য আমি বাইরে থেকে খুব কঠিন হয়ে যাই ওই সময়টায়, যখন কাউন্সিলিং করাই এবং যখন এই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমি খুব কঠিন একজন মানুষ হয়ে যাই, একেবারে কঠিন একজন মানুষ হয়ে যাই। আমাদের যে মেডিটেশনের ভিডিওগুলো আছে, আমাদের যে যোগা, প্রাণায়াম, ধ্যানের ভিডিওগুলো আছে, সেখানে দেখবেন আমার প্রেজেন্টেশন সম্পূর্ণরূপে আলাদা। অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দেওয়ার চেষ্টা করি। আবেগ দিয়ে কখনো সব কিছু হয় না, কিন্তু তারপরও আমার মধ্যেও আবেগ আছে। আজকে যে কোনো একটা কাজ আমি করে ফেলেছি, সেই জন্য আমি দারুণভাবে অনুতপ্ত। সেই জিনিসটি আপনাদের মধ্যে আমি শেয়ার করার জন্য আসছি। আজকে সকাল 7টার দিকে আমার কাছে এক ভদ্র মহিলা কল করেছেন। সুদূর রংপুর থেকে এক ভদ্র মহিলা আমার কাছে কল করেছেন। কল করে শুরুতেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমি তাকে বললাম যে আপনি কান্নাকাটি করলে পরে আমার সাথে কথা বলবেন কখন? আপনি কান্নাকাটি করেন না, সমস্যাটা কি সেটা বলুন। পরে বলতেছে আমি আপনাকে স্যার বলবো না বাবা বলবো, কিছু বুঝতে পারতেছি না। আমি বললাম আপনাকে স্যারও বলতে হবে না, বাবাও বলতে হবে না, আমি আপনার সন্তানের মতো। কেননা আপনার কণ্ঠ শুনে আমি বুঝে ফেলছি আপনি একজন বয়স্ক ভদ্র মহিলা, অতএব আপনি আমাকে সন্তানের মতো সম্বোধন করে কথা বলুন। তারপর সে আমাকে বলতেছে বাবা, অর্থাৎ এবার সম্ভবত সে আন্তরিকতার সাথে আমাকে বাবা বলতেছে। ওরকম কোনো গুরুর পর্যায়ে রেখে না, সন্তানকে যেমন মানুষ স্নেহ করে বাবা বলে সেরকম ভাবে সে আমাকে বাবা বলে সম্বোধন করতেছে। সে বলতেছে বাবা, আমার সন্তানটা শেষ হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল। আমি বললাম কি হয়েছে আপনার সন্তানের, আপনি একটু বলুন।
পরে বলল যে আমার সন্তানটা দীর্ঘ 1টা বছর যাবৎ বাড়িতে বসে আছে, কত কিছু করেছি, কত চিকিৎসা করেছি, আমার সন্তানটাকে ভালো করতে পারি নাই। কলকাতায়ও নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সন্তানটাকে আমি ভালো করতে পারি নাই। বাবারে, আমার খুব বিশ্বাস তুমি পারবে আমার সন্তানটাকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি তখন ওনাকে বললাম, আপনি আগে বলুন যে আপনার সন্তানের সমস্যাটা কি। পরে বলতেছে, আমার সন্তানের সমস্যা হলো ভয় পায়, অযথাই ভয় পায়, সারাক্ষণ কেমন যেন কুঁচকে থাকে, ভয়ে কুঁচকে থাকে, বাহিরে যেতে পারে না, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে ভয় পায়। ওরে যদি দূরে কোথাও গাড়িতে নিয়ে যাই, তখন ওর পাশে 2-3জন লোক লাগে, গাড়িতে ঠিক মতো বসে থাকতে পারে না, ওর সাথে সব সময় লোক লাগে। তখন আমি ওনাকে বললাম, আপনার সন্তান কি পাশে আছে? পরে বললো যে হ্যাঁ পাশে আছে। তখন আমি ওনার সন্তানের সাথে কথা বললাম, সন্তানের নাম কমল দত্ত। আমি কমলের সাথে কথা বললাম, কমলকে আমি বললাম যে কমল, আপনার সমস্যাটা কি, আপনি আমাকে বলুন। স্যার, আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমার সমস্যাটা কি, আমার সারাক্ষণ ভয় লাগে, কেন জানি কোনো কিছু করতে ইচ্ছে করে না। আমি তখন কমলকে বললাম, কমল, 1 বছর ধরে আপনার এই সমস্যাটা, 1 বছর আগে আপনি কি করেছিলেন, কি করতেন, তখন কি কাজ করতেন? তখন কমল আমাকে বলল সে নাকি একটি মিষ্টির দোকানে চাকরি করত, অর্থাৎ সে ভালো একজন মিষ্টির কারিগর। তখন আমি কমলকে বললাম যে তাহলে তো ভালো বেতন পেতেন, তাই না? পরে বললো যে হ্যাঁ, প্রতিদিন আমি 700-800 টাকা বেতন পেতাম। ভালো, খুবই ভালো। আমি বললাম, হঠাৎ করে এই ভয়টা ঢুকলো কি করে? তখন সে বলল যে স্যার, হঠাৎ করে আমি ওই চিতায় গিয়েছিলাম, আমাদের পাশের বাড়ির এক লোক সে মারা গেছে, তাকে নিয়ে শ্মশানে গিয়েছিলাম, অর্থাৎ চিতায় গিয়েছিলাম। সেখানে তাকে যখন পুরাইতেছিল, তখনই হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। তখন আমি বললাম, বাস ওকে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছিলাম ওটাই তার মেইন কারণ না, কারণ কিন্তু অন্য একটা আছে, সেটা আমি পরে বলতেছি আপনাদের কি কারণটা আছে। তখন আমি কমলকে বললাম যে কমল, আপনি কি সুস্থ হতে চান? পরে বলতেছে, স্যার এটা কেমন কথা বলতেছেন, আমি সুস্থ হতে চাবো না কেন? আমি বললাম যে তাহলে আপনাকে কাউন্সিলিং করতে হবে, এত টাকা লাগবে। তখন কমল তো আমার কথা শুনে হতবাক। কমল বলতেছে, স্যার 1টা বছর হলো আমি বাড়িতে বসে আছি, এখন আমার খাবার জোটে না, আপনাকে আমি টাকাটা কোথা থেকে দেব? তখন আমি কমলকে বললাম, কমল আপনার মায়ের কাছে ফোনটা দেন, আমি তার সাথে একটু কথা বলি। তখন আমি সেই মহিলার সাথে, অর্থাৎ সেই ভদ্র হিন্দু মহিলার সাথে আমি কথা বললাম। আমি তখন ওনাকে বললাম যে কাকিমা, আমি আপনার ছেলেকে সুস্থ করে দেব, কোনো সমস্যা নেই, 1 টাকার ওষুধও লাগবে না, আমি সুস্থ করে দেব, তবে কাকিমার টাকা লাগবে। সে বলতেছে কত টাকা? আমি আমাদের কাউন্সিলিংয়ের ফিটা তাকে বললাম। সে বলল যে বাবারে, এত টাকা বা এই টাকা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই বাবা। আমি বললাম কেন? অনেক চিকিৎসা করিয়েছেন, সেখানে টাকা যায়নি। পরে বলতেছে, তখন তো বাবার টাকা ছিল আর ধার দেনা করছি, ধার দেনা করে আমার ছেলেটাকে চিকিৎসা করাইছি। আমি তখন বললাম, এবার আপনাকে ধার দেনা করতে হবে না, আমি আপনাকে একটা সুযোগ দিয়ে দিচ্ছি। সেই সুযোগটা কি? আপনার ছেলেকে এই টাকা, অর্থাৎ যে টাকা আমি বললাম, যে টাকার কথা আমি বললাম, এই টাকাটা জোগাড় করার জন্য আপনার ছেলেকে কালকে সকালবেলায় যে দোকানে চাকরি করতো, অর্থাৎ যে মিষ্টির দোকানে সে চাকরি করতো, সেই দোকানে আপনি সহ যাবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করে বলবেন যে আপনার ছেলেটা কালকে থেকে কাজ করবে। আপনার ছেলেটা যদি 8 দিন বা 9 দিন কাজ করে, তাহলে তো এই কাউন্সিলিংয়ের টাকাটা হয়ে যাবে। আপনার ছেলেটাকে বলবেন একটু কষ্ট করে হলেও কাজ করার জন্য, কালকে থেকে যেন সে কাজ করে। মহিলা তো খুব কাকতি মিনতি আমার সাথে করতেছে, বাবা একটু আমার ছেলেটাকে দয়া করো, আমার ছেলেটাকে এমনি একটু চিকিৎসা করে দাও, তুমি চিকিৎসা করে দিলে আমার ছেলেটা সুস্থ হবে। আমার ছেলেটা তো কাজে যাইতে পারতেছে না, কাজে যায় না, আমি করবোটাকে? আমি বললাম ওকে জোর করে কাজে পাঠান, 1 টাকা কম হলে আমি কাউন্সিলিং আপনার ছেলেকে করাবো না। আমি কথা দিতেছি, কাউন্সিলিংয়ের টাকা জমা দেন, আপনার ছেলেকে আমি 3 দিনের মধ্যে সুস্থ করে দেব, কিন্তু আপনার ছেলেকে কাজ করে টাকা উপার্জন করতে হবে। তখন সে বলতেছে, বাবারে আমার কথা তো সে শুনবে না। আমি বললাম, এবার কমলের কাছে আপনি ফোনটা দেন। তখন কমলকে আমি বললাম, কমল এই যে টাকাটা লাগবে, এই টাকাটা তো আপনার কাছে নাই। পর বলতেছে, না স্যার। আমি বললাম, তাহলে এই টাকাটা আপনাকে জোগাড় করতে হবে। আপনি যে মিষ্টি দোকানে কাজ করতেন, সেই দোকানে কালকে আপনার মাকে নিয়ে আপনি যাবেন সকালে, এবং সেখানে গিয়ে কালকে থেকে আপনি কাজ করবেন। 8-9 দিন কাজ করার পরে আপনার কাউন্সিলিংয়ের টাকা জোগাড় হয়ে যাবে, তখন আপনি কাউন্সিলিংয়ের টাকা জমা দিয়ে কাউন্সিলিং করবেন। এটা হলো আমার প্রথম শর্ত, অর্থাৎ কালকে আপনাকে নিজে কষ্ট করে টাকা উপার্জন করতে হবে। কমল বলতেছে, স্যার আপনি বলতেছেন? আমি বললাম, হ্যাঁ আমি বলতেছি। পরে বলতেছে, স্যার যদি কোনো সমস্যা হয়ে যায়? আমি তখন কমলকে বললাম, কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিতেছি কোনো সমস্যা হবে না। কালকে আপনি কাজে যান, আমার কথা স্মরণ করে কালকে আপনি কাজে যান। মনে মনে ভাবুন, আমি আপনাকে একটা নির্দেশ দিয়ে দিয়েছি, টাকা রোজগারের একটা নির্দেশ আপনাকে আমি দিয়ে দিয়েছি, আপনি কালকে কাজে চলে যাবেন, এটা আমার কথা।
7 দিন পরে আপনি আমার সাথে কথা বলবেন, বা আপনার মাকে দিয়ে 7 দিন পরে আমার সাথে কথা বলাবেন। তখন কমল বলতেছে ঠিক আছে স্যার, আমি কালকে কাজে চলে যাব। তখন কমলের মাকে আমি বললাম যে কাকিমা, আপনি নিশ্চিন্তে থাকেন তো, দেখেন তো আপনার ছেলেটা কি হয়। আমি বললাম না সরাসরি যে আপনার ছেলেটা এমনিতেই সুস্থ হয়ে যাবে, কাউন্সিলিং করতে হবে না, আপনার ছেলেটা কালকে থেকেই সুস্থ হয়ে যাবে, কাউন্সিলিং করতে হবে না। আমি তাকে সরাসরি বললাম না, কারণ বললে পরে এটা হালকা হয়ে যাবে বিষয়টা। আমি বিষয়টাকে গোপন রাখলাম এবং তাদের দুজনকেই, মা ছেলে দুজনকেই চাপে রাখার চেষ্টা করলাম, অর্থাৎ ওই যে একটা টাকার চাপ তাদের মধ্যে দিয়ে রাখার চেষ্টা করলাম। আমি কাকিমাকে বললাম কাকিমা 7 দিন পরে আপনি আমার সাথে কথা বলবেন। তারপরও কাকিমা কান্না করতেছিলেন, আমি কিছুতেই তাকে থামাইতে পারতেছিলাম না। আমারও খুব কষ্ট হইতেছিল, মায়ের বয়সী একজন মহিলা, তার চোখের জল আমার মনের ভিতর আবেগ সৃষ্টি করতেছিল, কিন্তু আমি সেই আবেগটাকে কন্ট্রোল করে আমি পাওয়ার সৃষ্টি করলাম। আমি তাদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করে দিলাম। আমি যদি আবেগ দেখাইতাম, আমি যদি আন্তরিকতা দেখাইতাম, তাহলে এই কমল সুস্থ হতো না। এবং চ্যালেঞ্জ, এই কমলের আর কাউন্সিলিং করতে হবে না। আমি যে ডোজ কমলকে দিয়ে দিছি সেটা যদি সে করে ফেলে, তাহলে কমলের আর কাউন্সিলিং করতে হবে না, কমল সুস্থ হয়ে যাবে এমনিতেই। আমি সেই স্ট্রাকচার অ্যাপ্লাই করে দিয়েছি কমলের মধ্যে। কমল যদি সেটাকে কাজে লাগাতে পারে, তাহলে আর টাকা খরচ করে কাউন্সিলিং করতে হবে না। কিন্তু ওই যে কমলের মায়ের যে কান্না, সেটা আমার মনে খুব কষ্ট দিতেছে। আমি আবেগটাকে ধরে রাখতে পারতেছি না, কেননা আমি বয়স্ক মানুষদের কান্নাকাটি খুব কম সহ্য করতে পারি। আমার নিজের মা বাবা নেই তো, সেই জন্য বয়স্ক মানুষের কান্নাকাটি আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি কখনো বাইরে থেকে তাদেরকে বুঝতে দেওয়ার চেষ্টা করি না, কারণ বুঝতে দিলে এইরকম রোগীদের কখনো সুস্থ করা যাবে না। আবেগ দিয়ে কখনো এরকম রোগীদের সুস্থ করা যাবে না। ফ্রি চিকিৎসায় রোগীদের কখনো সুস্থ করা যায় না। একেবারে সত্যি কথা, ফ্রি চিকিৎসায় কখনো রোগী সুস্থ করা যায় না। এই যে কমল সুস্থ হবে, কমলকে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য কমল সুস্থ হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে দিলাম, যারা এরকম সমস্যার মধ্যে আছেন তাদেরকে কিন্তু একটা মেসেজ আমি দিয়ে দিয়েছি, কিভাবে সুস্থ করতে হবে, কিভাবে সুস্থ হওয়া যায়, সেই মেসেজটা কিন্তু আপনাদের আমি দিয়ে দিয়েছি। আসলে সমস্যাটা কি ছিল, আসলে সমস্যাটা কি ছিল, কমল কেন ভয়ের মধ্যে পড়ে গেল? ওই যে মৃতদেহ শ্মশানে নিয়ে পুরাইছে, সেই জন্য কমলের মধ্যে ভয় ঢুকে গেছে? না, ওটা হলো ক্ষণিকের জন্য ছিল, ওটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা ছিল। তার আগেই কমলের মন যথেষ্ট পরিমাণে দুর্বল ছিল, অর্থাৎ কমল ছিল খুব অলস টাইপের একটা ছেলে, কাজকর্ম করতো কিন্তু খুব বেশি মন দিয়ে করতে চাইতো না। এগুলো হলো সাইকোলজিক্যাল স্ট্রাকচার, সাইকোলজিক্যাল সূত্র। আপনারা হয়তো ভাবেন আমার মধ্যে ভয় ঢুকে গেছে, হঠাৎ করে আমার মধ্যে এই সমস্যাটা হয়ে গেছে। না, এর অতীত ইতিহাস আছে, এর অতীতের যথেষ্ট কারণ আছে। এগুলো একদিনে হয় না, আরও অনেক কারণ রয়ে গেছে, সেই ছোট সময় থেকে এই কারণগুলো বিদ্যমান। এগুলো জানতে হবে, তাহলেই রোগীকে সঠিক চিকিৎসা করা যাবে। ওই কবিরাজের পানি পড়া তাবিজ কবজ গলায় ঝুলিয়ে রেখে এই সমস্যার সমাধান করা যাবে না। এই মৃত্যু ভয়, দুশ্চিন্তা, অহেতুক ভয়, সন্দেহ, এগুলো দূর করা যাবে না। এগুলো দূর করার জন্য চাই এই যে আমাদের পাশে লেখা দেখেন, কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যেখান থেকেই করেন, যার কাছ থেকেই করেন, আপনাকে করতে হবে যদি আপনি এখান থেকে বের হতে চান। আপনাকে যদি সঠিকভাবে কাউন্সিলিং করাই মাত্র 3টা দিন, আপনি এখান থেকে বের হতে বাধ্য হয়ে যাবেন, আপনি কাজে যেতে বাধ্য হয়ে যাবেন।